ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ডেসক্রিপটিভ ডব্লিউবিসিএস। আমাদের একটা ডেডিকেটেড টেলিগ্রাম চ্যানেল আছে ডেসক্রিপটিভ ডব্লিউবিসিএস 2024 ফোকাস গ্রুপ নামে, যেখানে আমরা ডেলি এমসিকিউ পোস্ট করি, যেগুলো পার্টিকুলারলি প্রিভিয়াস ইয়ার ইউপিএসসি, ডব্লিউবিসিএস এবং আরও যে সমস্ত স্টেট পিসিএসের এক্সাম হয় সেখান থেকে। তো আজকে আমরা পলিটি প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন পোস্ট করেছিলাম, সেটা ইউপিএসসির থেকে, সেগুলো আমরা ডিসকাস করবো একটু। প্রথম প্রশ্নটা ছিল হোয়াট ইজ দ্য পজিশন অফ রাইট টু প্রপার্টি ইন ইন্ডিয়া, অর্থাৎ সম্পত্তির অধিকার এটা বর্তমানে ইন্ডিয়াতে কী অধিকার, কেমন। এটা হচ্ছে লিগাল রাইট অ্যাভেলেবল টু সিটিজেন অনলি, যে লিগাল রাইট শুধুমাত্র ভারতীয় নাগরিকদের কাছের জন্য। লিগাল রাইট অ্যাভেলেবল টু এনি পার্সন, যে লিগাল রাইট যে কোনো ব্যক্তির জন্য। ফান্ডামেন্টাল রাইট অ্যাভেলেবল টু সিটিজেন্স অনলি, যে ফান্ডামেন্টাল রাইট শুধুমাত্র সিটিজেনদের জন্য। ফোর্থ ওয়ান, নাইদার ফান্ডামেন্টাল রাইট নট লিগাল রাইট, কি ফান্ডামেন্টাল রাইটসও নয় এবং লিগাল রাইটও নয়। তাই অ্যান্সারটা হচ্ছে লিগাল রাইট অ্যাভেলেবল টু এনি পার্সন। কেন? আমরা জানি যে আগে আমাদের ফান্ডামেন্টাল রাইট টু প্রপার্টি আমাদের ফান্ডামেন্টাল রাইট ছিল, কিন্তু 44th কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, সেটা 1978, এটাকে ফান্ডামেন্টাল রাইটস থেকে বের করে আর্টিকেল 300A রাখে, যেটা হয়ে যাচ্ছে লিগাল রাইটস। আর সেখানে আর্টিকেল 300 এটা লেখা আছে যে লিগাল রাইট অ্যাভেলেবল টু এনি পার্সন, কোনো পার্সনকে আমরা তার যে রাইট টু প্রপার্টি মানে সেই প্রপার্টির অধিকার থেকে ডিপ্রাইভ করতে পারবো না। তাই নো পার্সন মানে এখানে সিটিজেনও হচ্ছে, প্লাস যারা ফরেনার্স এলিয়েন্স তারাও হচ্ছে। তাহলে অ্যান্সারটা হবে লিগাল রাইট অ্যাভেলেবল টু এনি পার্সন। প্রথমে আমাদের যে অরিজিনাল কনস্টিটিউশন যখন তৈরি করা হয়, রাইট টু প্রপার্টি ফান্ডামেন্টাল রাইট ছিল, কিন্তু 44 অ্যামেন্ডমেন্ট কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1978 খ্রিস্টাব্দে এটাকে আর্টিকেল 300 অধীনে লিগাল রাইটস করে দেওয়া হয়। তাই এটা বর্তমানে কিন্তু ফান্ডামেন্টাল রাইটস নয়। আর এটা কেমন লিগাল রাইটস? যে রাইটসটা যে কোনো ব্যক্তির জন্য, এটা ভারতীয় হোক বা কোনো ফরেনার্স হোক, দুজনের জন্যই, মানে সকল লোকের জন্যই অ্যাপ্লিকেবল। তারপরের প্রশ্নটা ছিল রাইট টু ভোট অ্যান্ড টু বি ইলেক্টেড, অর্থাৎ ভোট দেওয়া এবং ভোটে জেতা, এটা আমাদের কী ধরনের রাইটে পড়ছে? ফান্ডামেন্টাল রাইটস, ফান্ডামেন্টাল ডিউটিস, কনস্টিটিউশনাল রাইটস অর লিগাল রাইট। তাহলে এটা আমাদের কি, এটার মধ্যে আমরা কোনটা বলতে পারি? তো এখানে অপশানটা হচ্ছে এটা কিন্তু আমাদের কনস্টিটিউশনাল রাইটস। কনস্টিটিউশনাল রাইটস কি? আমাদের কনস্টিটিউশনে আমরা যদি রিপ্রেজেন্টেশন অফ পিপল অ্যাক্ট দেখি, সেই রিপ্রেজেন্টেশন পিপল অ্যাক্টেও এটা মেনশন করা আছে। এছাড়াও আর্টিকেল 326, যেখানে এটা বলছে যে প্রত্যেক সিটিজেন অর্থাৎ প্রত্যেক নাগরিক যাদের বয়স 18-র উপর তারা কিন্তু ভোট দিতে পারবে। আর সেকশন 26 অফ রিপ্রেজেন্টেশন অফ পিপল অ্যাক্ট, যেটা আমাদের এইটা রাইট টু ভোট এবং ইলেক্টেড কীভাবে হবে সেটার কথা মেনশন করা আছে। এটা আমাদের কনস্টিটিউশনে, সংবিধানে মেনশন করা আছে, তাই এটা কনস্টিটিউশনাল রাইটস। এবার তার পরের যে প্রশ্নটা ছিল, দ্য প্রভিশনস ইন দ্য 5th and 6th শিডিউল ইন দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া আর মেড ইন অর্ডার টু, অর্থাৎ পঞ্চম এবং ষষ্ঠ শিডিউল, 5th এবং 6th শিডিউলসের যে প্রভিশনসগুলো আছে, নিয়মগুলো আছে কনস্টিটিউশনে, কী জন্য তৈরি করা হয়েছিল? প্রথম, টু প্রোটেক্ট দ্য ইন্টারেস্ট অফ এসটি, অর্থাৎ এসটিদের ইন্টারেস্ট রক্ষা করার জন্য। ডিটারমাইন দ্য বাউন্ডারিজ বিটুইন স্টেটস, বিভিন্ন ভারতের যে সমস্ত রাজ্যসমূহ আছে তাদের মধ্যে সীমা নির্ধারণের জন্য। ডিটারমাইন দ্য পাওয়ার্স, অথরিটি অ্যান্ড রেসপন্সিবিলিটিস অফ পঞ্চায়েত, অর্থাৎ পঞ্চায়েতের শক্তি, তাদের ক্ষমতা এবং তাদের যে দায়িত্ব সেগুলোর জন্য। আর টু প্রোটেক্ট দ্য ইন্টারেস্ট অফ অল বর্ডার স্টেট, এবং যেগুলো সীমান্তবর্তী রাজ্য, সীমা কোনো না কোনো দেশের সঙ্গে সীমা আছে তাদের ইন্টারেস্টটা প্রোটেক্ট করার জন্য। অ্যান্সারটা হচ্ছে প্রোটেক্ট দ্য ইন্টারেস্ট অফ এসটি, শিডিউল ট্রাইবস। আমরা জানি যে আমাদের কনস্টিটিউশনের 5th শিডিউলসে যতগুলো এরিয়া আছে যেখানে শিডিউল ট্রাইব পপুলেশন ডমিনেটেড, শুধুমাত্র আমি যেটা এটিএম দিয়ে মনে রাখি, আসাম, ত্রিপুরা, মিজোরাম, মেঘালয় ছাড়া, আর এই আসাম, ত্রিপুরা, মিজোরাম, মেঘালয় 6 শিডিউলে চলে আসে, তাদের যে ইন্টারেস্ট আছে এটাকে প্রোটেক্ট করার জন্য। আমরা জানি আমাদের সংবিধান সবসময় যারা মানে বর্ডার লাইনে পড়ে, যারা মাইনরিটিস, তাদের প্রোটেকশনের কথা, তাদের ইন্টারেস্টের কথা ভেবেছে। তাই তাদের যে ডিস্টিংক্ট কালচার রয়েছে, তাদের যে আলাদা সংস্কৃতি, আলাদা কালচার, তাদেরকে সম্মান দেওয়ার জন্য, তাদেরকে রক্ষা করার জন্য 5th এবং 6th শিডিউল
তৈরি করা হয়েছে, যেখানে সরকারের বিভিন্ন যে সমস্ত নিয়ম বা আইনগুলো আছে সেখানে যখন প্রয়োগ করা হবে তাদের সুবিধা অনুযায়ী সেটাকে মডিফাই করে প্রয়োগ করা হয়ে থাকে। তাহলে এটা এসটি পপুলেশনের ইন্টারেস্ট রক্ষা করার জন্য। তারপরের প্রশ্নটা হচ্ছে, হুইচ ওয়ান অফ দ্য ফলোইং শিডিউলস অফ কনস্টিটিউশন অফ ইন্ডিয়া কন্টেন্স প্রভিশনস রিগার্ডিং অ্যান্টি ডিফেকশন, অর্থাৎ সংবিধানের কোন শিডিউলে অ্যান্টি ডিফেকশনের প্রভিশনগুলো রয়েছে? এটা হচ্ছে 10th শিডিউল। এবার যখনই আমরা এরকম প্রশ্ন করব না, তো আমরা একটা জানি রিভিশন খুব ইম্পর্ট্যান্ট রোল প্লে করে। তো এই রিভিশনের জন্য যেটা আমরা সবথেকে বারবার প্রায়োরিটি দিই, অ্যাক্টিভ রিকল, অর্থাৎ যেখানে আমরা কোনো বই না খুলে নিজের মন থেকে চেষ্টা করব মনে করার। তা আমি যখনই এরকম কোয়েশ্চেন প্র্যাকটিস করি বা আমি এমসিকিউ করি, আমি অ্যাক্টিভ রিকল করি। কেমন কীভাবে? আমি যেখানে দেখলাম অ্যান্টি ডিফেকশন, আমি তো 10th শিডিউল জানি, এবার আমি এই রিলেটেড আরও যে সমস্ত ইনফরমেশান আছে সেগুলো মনে করার চেষ্টা করি। যেমন আমি প্রথমে মনে করব যে এটা কোন কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট, কোন সংবিধান সংশোধন আইনে কনস্টিটিউশনে যোগ করা হয়েছিল। তো এটা হচ্ছে 52nd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1985, যখন আমাদের রাজীব গান্ধী সরকার ছিল। এবার কেন করা হয়েছিল? যে 1967 সালের পরে আমরা দেখতে পাই যে আও রাম যাও রাম বা হর্স ট্রেডিং কথাটা খুব প্রচলিত হয়েছিল। মানে একজন আজকে পলিটিক্যাল পার্টিতে কংগ্রেস, কালকে অন্য রাজনৈতিক দলে, তো এটাকে বন্ধ করার জন্য। তারপরে আমি কি দেখব যে এই প্রভিশনগুলো কী, যেমন কে ঠিক করবে যে কোনো এক অ্যান্টি ডিফেকশনের মাধ্যমে তার যে ক্যান্ডিডেট, তার যে মেম্বারশিপ সেটা ক্যান্সেল হবে কি ক্যান্সেল হবে না, এটা স্পিকার ঠিক করে। তারপর জুডিশিয়াল রিভিউ কি করা যায়? হ্যাঁ, জুডিশিয়াল রিভিউ করা যায়, কিন্তু এটা একমাত্র কোর্ট তখনই করতে পারবে যখন তার স্পিকার ফাইনাল ডিসিশন দেবে। স্পিকারের কোনো নির্দিষ্ট টাইম নেই ঠিক করা যে কত দিনের মধ্যে তাকে ফাইনাল ডিসিশন নিতে হবে এবং ডিফেকশন কাদের হবে। যেমন যদি কেউ নমিনেটেড হয়ে থাকে, আমরা জানি যে লোকসভা এবং রাজ্যসভায় নমিনেটেড মেম্বার থাকে, যাকে প্রেসিডেন্ট নমিনেট করে নিয়ে আসে, তারা ভোটে দিয়ে আসে না, নমিনেশনে আসে। তারা যদি 6 মাসের মধ্যে যদি কোনো পলিটিক্যাল পার্টিতে অংশগ্রহণ করে, কোনো ব্যাপার না। যদি 6 মাস পর অন্য কোনো রাজনৈতিক দলে অংশগ্রহণ করে, তার মেম্বারশিপ ক্যান্সেল হয়ে যাবে। তারপর যদি আমি দেখি কোনো একটা ইন্ডিপেন্ডেন্ট ক্যান্ডিডেট, স্বাধীন একজন ভোটে জিতে এসছে, কিন্তু ভোটে জেতার পর কোনো রাজনৈতিক দলের অংশ হয়ে গেল, তার মেম্বারশিপ ক্যান্সেল হয়ে যাবে। তারপর আমি যদি দেখি যে কোনো একজন যে ব্যক্তি একটা নির্দিষ্ট পলিটিক্যাল পার্টি বা রাজনৈতিক দল থেকে জিতে আসার পর সেই পার্টির মেম্বারশিপ ছেড়ে দেয়, তাহলে তার যে মেম্বারশিপ হবে সে আর থাকবে না, ডিফেক্ট হয়ে যাবে। তারপর আমরা দেখেছি যে যদি কেউ একজন যে দল, যে হুইপ, অর্থাৎ কোনো ভোট দেওয়ার সময় রাজনৈতিক দলটা যা নির্দেশ দিয়েছে সেটা মানছে না, না মেনে ভোট দেওয়ার দিন উপস্থিত ছিল না, বা তার বিপরীতে ভোট দিয়েছে কোনো আগে থেকে পারমিশন না দিয়ে, এবং তার এই জিনিসটা যে রাজনৈতিক দলের বিরুদ্ধে গিয়ে কাজ করছে, এটা যদি 15 দিনের মধ্যে সেই রাজনৈতিক দল মেনে না নেয়, কন্ডেম না করে, তাহলে কিন্তু তাকে 15 দিন সময় থাকে। যদি তিনি রাজনৈতিক দল কন্ডেম করে দেয় যে হ্যাঁ তিনি ভুল কাজ করেছে, আমাদের যে নির্দেশ তার বিরুদ্ধে গিয়ে কাজ, তাহলে সেক্ষেত্রেও কিন্তু ডিফেকশন হতে পারে। তারপর কখন ডিফেকশন হবে না, মার্জারের ক্ষেত্রে, এই সমস্তগুলো মেমোরাইজ করতে হবে। আর যখন ভুলে যাই তখন আমি দেখে নিই একবার। তো এইভাবে অ্যাক্টিভ রিকলও করা যায় এমসিকিউ প্র্যাকটিস করার সময়। তারপরের প্রশ্নটা ছিল, হোয়াট ওয়াজ দ্য এক্স্যাক্ট কনস্টিটিউশনাল স্ট্যাটাস অফ ইন্ডিয়া অন 26 জানুয়ারি 1950, অর্থাৎ 26শে জানুয়ারি 1950 যখন আমাদের সংবিধান সব ইনফোর্সড হয়, তখন ভারতের সংবিধানের স্ট্যাটাসটা কী ছিল? যে ডেমোক্রেটিক রিপাবলিক, আর সোভারিয়ান ডেমোক্রেটিক রিপাবলিক, আর সোভারিয়ান সেকুলার ডেমোক্রেটিক রিপাবলিক, আর সোভারিয়ান সোশ্যালিস্ট সেকুলার ডেমোক্রেটিক রিপাবলিক। তো আমরা জানি যে 42nd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1976, যেটা ইন্দিরা গান্ধী করেছিল, এবং তারপরে এটাকে মিনি কনস্টিটিউশন বলা হয়, কারণ এত পরিবর্তন করা হয়েছিল কনস্টিটিউশনে। সেক্ষেত্রে আমাদের পার্লামেন্টে কিন্তু 3টে নতুন শব্দ যোগ করা হয়েছিল, একটা সোশ্যালিস্ট, একটা সেকুলার, একটা ইন্টিগ্রিটি। তাই যখন সংবিধান 26শে জানুয়ারি 1950 সালে প্রথম নতুন আসে, যেদিন ইনফোর্সড হয়, কার্যকর হয়, সেদিন আমাদের যে স্ট্যাটাসটা ছিল সোভারিয়ান ডেমোক্রেটিক রিপাবলিক, কারণ সোশ্যালিস্ট সেকুলার কথাটা কিন্তু 42nd কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট 1976-এ যোগ করা হয়েছিল। তো আজকের মতো এই 5টা এমসিকিউ এখানেই ছিল। যদি ভালো লাগে তাহলে ভিডিও প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করো। আর নিজেরাই এরকম ধরনের এমসিকিউ প্র্যাকটিস করার জন্য আমাদের টেলিগ্রাম চ্যানেলে যোগ দিতে পারো, যেটার লিঙ্ক আমি নিচে ডেসক্রিপশানে দিয়ে রাখবো। থ্যাংক ইউ ফর ওয়াচিং।